সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরানের সঙ্গে পরমাণু সংঘাতের ধোঁয়াশার মাঝে উন্মোচিত হলো আর এক ভয়াল ফ্রন্টের। এবার প্রতিপক্ষ আর শুধু তেহরান নয়, একদিকে ইরান, অন্যদিকে ন্যাটোর অন্যতম পরাশক্তি তুরস্ক। দুই শক্তির বিরুদ্ধে একসাথে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে যুদ্ধবাজ ইসরায়েল। ইসরায়েলের এই কৌশল কি তাদের নিজেদেরই এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে? বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করা এই সংকটের পেছনে আসলে দায়ী কে, আর সামনে কি অপেক্ষা করছে? পর্দার পেছনের এই লোমহর্ষক ও অত্যন্ত বিস্ফোরক বিশ্লেষণ দেখতে পুরো ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তেজনার পারদ কেবল ইরান বা তেল আবিবের সীমান্তেই থমকে নেই। তেহরানের আঘাতের ক্ষত সারতে না সারতেই এবার আঙ্কারার সাথে সরাসরি পায়ে পা দিয়ে যুদ্ধের নতুন মঞ্চ তৈরি করেছে নেতানিয়াহু প্রশাসন। স্থান সিরিয়া। বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে তুরস্ক। নতুন সিরিয়ার সামরিক অবকাঠামো ও সেনাবাহিনী পুনর্গঠনে সরাসরি হাত বাড়ায় এরদোয়ান সরকার। আর আঙ্কারার এই কৌশলগত উপস্থিতিকেই নিজেদের জন্য চরম নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করেছে তেল আবিব। এই আলোচনার মধ্যেই ঘটে গেছে আরেকটি ঘটনা, যা মধ্যপ্রাচ্যের সমীকরণ সম্পূর্ণ ভিন্ন খাতে বইয়ে দিয়েছে। অতি সম্প্রতি সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলের আলেপ্পার কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবু আল দুহুর বিমান ঘাঁটিতে একের পর এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে বিমান ঘাঁটি, রানওয়ে ও সামরিক সরঞ্জাম রাখার গুরুত্বপূর্ণ স্থাপনাও। আর এই হামলাকে ঘিরেই তৈরি হয়েছে আসল বিতর্ক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলা হয়, সিরিয়ার ওই বিমান ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের গোপন প্রস্তুতি চলছিল, যা ইসরায়েলের সাথে বিদ্যমান আঞ্চলিক নিরাপত্তা সমঝোতার স্ট্যাটাস কোর সাথে সরাসরি লঙ্ঘন। নেতানিয়াহুর সাফ কথা, সিরিয়ার দক্ষিণ দিকে বা ইসরায়েলি সীমান্তের কাছে তুরস্কের যে কোনো সামরিক উপস্থিতি বা ঘাঁটি নির্মাণকে তেল আবিব সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করে এবং আগামীতেও করবে। এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে আঙ্কারা ও দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আবু আল দুহুরে তুরস্কের কোনো সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা ছিল না। তুর্কি প্রতিনিধি দল সেখানে গিয়েছিল নিছক সামরিক প্রশিক্ষণ ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে। একই সুরে ক্ষোভ প্রকাশ করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও। এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সময় সেখানে কোনো তুর্কি সেনা ছিল না। ইসরায়েল মূলত সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার উপর নিজেদের অবৈধ আক্রমণকে বৈধতা দিতে এবং অঞ্চলটিতে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করতেই এই কাল্পনিক অজুহাত দাঁড় করিয়েছে। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী একজন যুদ্ধবাজ নেতা। বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনে পরাজয়ের হাত থেকে বাঁচতে নিত্য নতুন যুদ্ধের নাটক সাজানো সহ মিথ্যা অজুহাত দিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু, যা গোটা অঞ্চলকে বিষিয়ে তুলিয়েছে। উত্তেজনার পারদ আরও চড়ে গেছে, কেননা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স সরাসরি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে হুমকি দিয়েছেন। সিরিয়ার দিকে পা না বাড়াতে তুরস্ককে সরাসরি সতর্ক করে দিয়েছেন তিনি। অন্যদিকে নেতানিয়াহু স্পষ্ট বার্তা দিয়েছেন, তুরস্কের কোনো সামরিক ঘাঁটি যদি সিরিয়ার দক্ষিণ দিকে এগিয়ে আসে তাহলে সেটিকে সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করবে ইসরায়েল। এই বার্তা তুরস্ককে সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক লাখ নাগরিক দেশ ছেড়েছেন, যাদের একটি বড় অংশই আর ফিরে আসেননি বা আসবেনও না। এদের মধ্যে রয়েছেন
উচ্চশিক্ষিত প্রকৌশলী, চিকিৎসক ও প্রযুক্তি খাতের উদ্যোক্তারা। ইসরায়েলের ভেতরে এখন একে দেখা হচ্ছে মেধা পাচার বা রিভার্স আলিয়া হিসেবে, যা দেশটির ভবিষ্যতের ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে ইসরায়েল এক অভূতপূর্ব জনসংখ্যা ও অর্থনৈতিক ধসের মুখোমুখি হতে পারে বা নিকট ভবিষ্যতে হতে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী সংঘাত ইসরায়েলের অর্থনীতি, পর্যটন খাত এবং জনজীবনের উপর চাপ সৃষ্টি করছে। নিরাপত্তাজনিত কারণে অনেক এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং কিছু নাগরিক সাময়িকভাবে বিদেশে অবস্থান বা অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আর এতে করেই দেশটির অস্তিত্ব সংকট তৈরির মুখে পড়ে গেছে। বিশেষজ্ঞরা এও বলছেন, একটি দেশ ততক্ষণে টিকে থাকে যতক্ষণ তার নাগরিকরা সেখানে নিরাপদ বোধ করে। দীর্ঘমেয়াদী যুদ্ধ ইসরায়েলে সেই মনস্তাত্ত্বিক দেয়াল ভেঙে দিয়েছে। মানুষ এখন বুঝতে পারছে এই সংঘাতের কোনো সহজ সমাধান নেই, আর এটাই দেশ ছাড়ার প্রবণতা বাড়িয়ে দিয়েছে। চলতি বছরের ৩ জুন ইসরায়েলি পার্লামেন্টের নির্দেশে পরিচালিত গবেষণায় দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলে যত মানুষ এসেছেন তার চেয়ে অনেক বেশি মানুষ দেশ ছেড়ে চলেও গেছেন, যাদের অর্ধেকই উচ্চশিক্ষিত তরুণ। তথ্য বলছে 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশ ত্যাগের এই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইসরায়েলে ফিরে আসা নাগরিকদের সংখ্যাও অনেক কমে গেছে। 2022 থেকে 26 সালের মধ্যে 2,10,000-এরও বেশি ইসরায়েলি দেশ ছেড়েছেন, যা 2009 থেকে 2021 সালের তুলনায় অনেক বেশি। গবেষণার তথ্য বলছে, বছরে গড়ে 40,000 মানুষ দেশ ছাড়ছেন। বর্তমানে দেশ ছেড়ে যাওয়া এবং ফিরে আসার মধ্যকার নেট পার্থক্য দাঁড়িয়েছে 1,40,000-এ। দেশ ত্যাগকারীদের 48%-এরই বয়স 20 থেকে 44 বছরের মধ্যে, অর্থাৎ বর্তমানে ইহুদি রাষ্ট্রটি খালি হতে চলেছে, এমনটি আশঙ্কা করছেন ইহুদিরাই। তবে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এই বয়সসীমার হার 32%। 2022 সাল থেকে দেশ ত্যাগীদের মধ্যে 33.2% ব্যাচেলর ডিগ্রি রয়েছে যারা দেশ ছেড়ে চলে গেছেন। 21.5% মাস্টার্স ডিগ্রি রয়েছে যারা ইসরায়েলে থাকতে চাচ্ছেন না, এবং 3.5% পিএইচডি ডিগ্রিধারীরাও রয়েছেন যারা কোনোভাবেই ইহুদিবাদী এই ইসরায়েল রাষ্ট্রটিকে নিরাপদ মনে করছেন না। বিশেষ করে গণিত, কম্পিউটার বিজ্ঞান ও পদার্থ বিজ্ঞানের মতো বিষয়ের স্নাতক অর্জনকারীরাই ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছেন। তারা ইসরায়েল ছেড়ে পালিয়ে যাচ্ছেন জীবন বাঁচাতে। 2024 সালে যারা দেশ ছেড়েছেন তাদের মধ্যে 52%-রই জন্ম ইসরায়েলে এবং বাকি 48% জন্ম বিদেশে। 2025 সালে প্রায় 70,000 ইসরায়েলি দেশ ছেড়েছেন। বর্তমানে যেন ইসরায়েল ছাড়ার হিড়িক পড়ে গেছে ইহুদিদের মাঝে। গবেষণা তথ্য অনুযায়ী যে হারে উচ্চশিক্ষিত ইহুদিরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তাতে করে আগামীতে বিজ্ঞানী ও উদ্যোক্তার হার একেবারেই কমে যাবে। কোনো স্কিল্ড ম্যান পাওয়া যাবে না বলে আশঙ্কা করা হচ্ছে, যা ইসরায়েল রাষ্ট্র টিকে থাকার জন্য বড় ধরনের হুমকি। আর এই দেশ ছেড়ে যাওয়ার হারকে সুনামির সাথে তুলনা করেছেন দেশটির বিরোধী দলীয় রাজনৈতিক নেতারা। বিশেষজ্ঞরা মনে করছেন, বহিরাগত কোনো হামলা, ভেতরের শূন্যতা, অর্থনৈতিক বিপর্যয় এবং নাগরিকদের দেশ ছেড়ে যাওয়ার প্রবণতা ইসরায়েলকে এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘমেয়াদী যুদ্ধের এই কৌশল শেষ পর্যন্ত ইসরায়েলের অস্তিত্বকেই বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বলেও মনে করছেন তারা। যে রাষ্ট্র নিজেকে বিশ্বের ইহুদিদের নিরাপদ আশ্রয় হিসেবে সংজ্ঞায়িত করেছিল, সেই রাষ্ট্র থেকেই যখন নাগরিকরা পালাচ্ছেন, তখন একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, আর তা হলো এই দেশটি আর নিরাপদ নয়। ইসরায়েলিরা বলছেন, রাষ্ট্র যদি ইহুদিদের রক্ষা করতে না পারে, ব্যাপক সহিংসতা থামাতে না পারে বা স্থায়ী যুদ্ধের বাইরে কোনো ভবিষ্যৎ দিতে না পারে, তাহলে সত্যি ইসরায়েল আজকে অস্তিত্বহীন হয়ে পড়ছে, যা জায়নবাদী স্বপ্ন ভঙ্গের অন্যতম কারণ।
বিশ্লেষক ও পর্যবেক্ষকরা সতর্ক করছেন, রাজনৈতিক মেরুকরণ, বিনিয়োগকারীদের আস্থা হ্রাস এবং জনসংখ্যাগত পরিবর্তনের মৌলিক প্রবণতা সব মিলিয়ে আগামী দশকগুলোতে বর্তমান ইসরায়েল রাষ্ট্রের অবকাঠামোর পতন প্রায় অনিবার্য। ইসরায়েল প্রতিষ্ঠার ৭৮ বছরে এই প্রথম নেসেটেই স্বীকার করা হলো ইহুদিদের দেশ ছাড়ার সুনামি চলছে। ইরানের যুদ্ধ, ক্ষেপণাস্ত্র হামলা, অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক বিভাজন মিলিয়ে যে সংকট তৈরি হয়েছে তা শুধু সংখ্যায় নয়, পরিচয়ের গভীরেও আঘাত করছে। যে দেশে ফেরার স্বপ্ন নিয়ে ইহুদিরা হাজার বছর অপেক্ষা করেছেন, সেই দেশ থেকেই এখন ফেরার পথ খুঁজছেন লাখ লাখ ইহুদিরা। ইসরায়েলের ভবিষ্যৎ কোন দিকে, সেই প্রশ্নের উত্তর আগামী কয়েক বছরে নির্ধারণ করবে। হয়তো ইসরায়েল রাষ্ট্রই আর থাকবে না, একদিন সেই সংখ্যা থেকেই এখন পালিয়ে যাচ্ছেন ইহুদিরা। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।